প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন হঠাৎ বুর্কিনা ফাসো আজ দুবাইয়ের মতো দেখাতে শুরু করেছে। ইব্রাহিম ট্রাওরে প্রতি বছর যে পরিমাণ রাস্তা নির্মাণ করছেন তা ফ্রান্স 50 বছরে বুর্কিনা ফাসোতে করতে পারেনি। স্বাধীনতার পর থেকে বুর্কিনা ফাসোতে মোটামুটি 3000 কিলোমিটারের মতো পাকা রাস্তা ছিল, কিন্তু এখন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পর প্রতি বছর 5000 কিলোমিটার রাস্তা পাকা করার পরিকল্পনা গ্রহণ করছে। এটা শুধু পাগলামির মতো শোনায় না, এটা একেবারেই অবিশ্বাস্য। তারা সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এসেছে। এটি একজন বুর্কিনা ফাসোর নাগরিকের কণ্ঠ, যিনি সরাসরি সেই স্থান থেকে কথা বলছেন যেখানে এই উন্নয়ন বাস্তবেই ঘটেছে, এবং সত্যি এটা এখনই ঘটছে। ভালো করে লক্ষ্য করুন, ভারী ট্রাকের পর ট্রাক একটার পর একটা দেশ জুড়ে ঢুকছে। সবগুলোতেই রয়েছে বিশাল বিশাল মেশিন, যেগুলো দিয়ে তৈরি হবে বুর্কিনা ফাসোর নতুন রাস্তা। ইব্রাহিম ট্রাওরে বলেন, আমি এই যন্ত্রগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি। এগুলো দুই ভাগে দেওয়া হয়েছে। এই যন্ত্রগুলো আপনাদের ইতিমধ্যেই শুরু করা লাল মাটির রাস্তাগুলো পাকা করতে সাহায্য করবে, এবং শুধু বেসামরিক প্রকল্প নয়, আমাদের প্রতিরক্ষা বাহিনীর প্রকল্পগুলোতেও এগুলো ব্যবহার করা হবে। আমাদের খুব দ্রুত এগোতে হবে, কারণ লক্ষ্য একটাই, খুব দ্রুত ভূমি উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণ আমাদের বাহিনী এবং আমাদের জনগণের উপকারের জন্য। এই যন্ত্রগুলো ভালোভাবে ব্যবহার করবেন। আমরা পুরো সময় আপনাদের পাশে থাকব। ফলাফল নিজের চোখেই দেখা যাচ্ছে। মসৃণ, চওড়া, আধুনিক এক রাস্তা, এমন হাইওয়ে যা সাধারণত উন্নত দেশেই দেখা যায়। কিন্তু এখানেই সবচেয়ে অবাক করার বিষয়টা আসে। আপনি কি মনে করেন বুর্কিনা ফাসো নিরাপদ দেশ? না, একদম না। এই উন্নয়ন হচ্ছে সেই ভয়াবহ অতিরিক্ত খরচ ছাড়াই, যা সাধারণত আফ্রিকায় বিদেশি ঠিকাদারদের ক্ষেত্রে দেখা যায়। যেসব চুক্তি প্রায় মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। এখানে যা কিছু আপনি দেখছেন সব কিছুই নির্মাণ করছে নিজেদের মানুষ, বুর্কিনা ফাসোর নাগরিকরা নিজেরাই। রাষ্ট্রপতি নিজে বিশাল রাস্তা বানানোর মেশিন চালাচ্ছেন। সাধারণ মানুষ রাস্তার জন্য পেভমেন্ট ব্লক তৈরি করছেন। এমনকি শিশুরাও অংশ নিচ্ছে। সৈন্যরাও মাঠে নেমে কাজ করছে। দেশের মায়েরাও পিছিয়ে নেই। এই নারীকে দেখুন, তিনি একটি ঠেলাগাড়িতে করে বালি ঠেলছেন। এটা তার জাতীয় প্রচেষ্টার প্রতি সমর্থনের প্রকাশ। বুর্কিনা ফাসো মানে আমরা। আজ দেশ গড়ার দায়িত্ব আমাদের। আমি আমার দেশকে ভালোবাসি এবং আমার মাতৃভূমিকে সাহায্য করতে এসেছি। আর আধুনিক রাস্তা বানাতে গেলে সিমেন্ট তো লাগবেই। এই বৃদ্ধা নারী, যার বয়স 80-র কোঠায়, তিনি টেলিভিশনে শুনেছিলেন যে দেশ নিজেকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি চুপ করে বসে থাকতে পারেনি। বয়স যতই বেশি হোক, সামর্থ্য যতই কম হোক, তবু দেশপ্রেম ভর করে তিনি নিজের সঞ্চয় থেকে 2 বস্তা সিমেন্ট দান করেন। তার ছেলে গাড়িতে তুলে দিতে সাহায্য করেন। এরপর তিনি নিজেই বলেন, এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। এই কারণে আমি আমার অবদান রাখতে এসেছি। আমি সত্যি খুব খুশি। যারা এখনও অবদান রাখেনি তাদের দ্রুত এগিয়ে আসা উচিত। প্রিয় বন্ধুরা, নিজেদের হাতে নিজেদের দেশ গড়ার এই মানসিকতা আজকের পৃথিবীতে অত্যন্ত বিরল। এটা সত্যিকারের জাতি নির্মাণ, নিজেদের মানুষের হাতে, নিজেদের ভালোবাসা থেকে। যন্ত্রপাতি, অর্থ, শ্রম, জনবল, কাজের সময় সব কিছুই করছে বুর্কিনা ফাসোর মানুষ, কোনো বিদেশি সাহায্য ছাড়া, কোনো বৈশ্বিক শক্তির ঋণের উপর নির্ভরতা ছাড়া। আর ভাববেন না নাগরিকদের হাতে তৈরি মানে কাজের মান খারাপ হবে। গুণগত মানের বিষয়ে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমরা টেকসই অবকাঠামো চাই। যারা এখানে কাজ করছেন তাদের কাজের মানেই নির্ধারণ করবে তারা ভবিষ্যতে বুর্কিনা ফাসোতে কাজ করতে পারবে কি না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি ভেঙে দেখাবো কিভাবে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে এমন এক অবিশ্বাস্য কৌশল ব্যবহার করছেন, যার মাধ্যমে তিনি বুর্কিনা ফাসোতে
আগের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বেশি রাস্তা নির্মাণ করতে পেরেছেন। ফরাসি শাসন আমলে যা কখনোই সম্ভব হয়নি। এটি এমনই এক শিক্ষা যা অন্য দেশগুলো, বিশেষ করে আফ্রিকার রাষ্ট্রগুলো গভীরভাবে অধ্যয়ন করা উচিত। সব কিছু শুরু হয়েছিল সেখান থেকে, একটি মাত্র গুলির শব্দ। তারিখ ছিল 30শে সেপ্টেম্বর 2022, যেদিন বুর্কিনা ফাসো এক নতুন আলোর দেখা পায়। ইব্রাহিম ত্রাউরে তার তরুণ লাল বেরেট পরা সেনাদের সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করেন। অনেকেই সঙ্গে সঙ্গে একে উন্মাদনা বলে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত 1 বছরের মধ্যেই এটি ছিল দ্বিতীয় অভ্যুত্থান। কিন্তু সেই বিশৃঙ্খলার ভিতর থেকে জন্ম নেয় আফ্রিকার ইতিহাসে স্বাধীনতার পর সবচেয়ে গভীর রাজনৈতিক রূপান্তরগুলোর একটি। আর ঠিক সেই মোড় থেকেই জন্ম নেয় আজকের এই বিশাল অবকাঠামোগত বিপ্লব। ত্রাউরে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন বুর্কিনা ফাসো রাস্তাঘাট প্রায় অস্তিত্বহীন ছিল। উপনিবেশিক আমলের পুরনো সড়ক নেটওয়ার্ক মোটামুটি 3000 কিলোমিটার এই ছিল সব সম্বল, আর বেশিরভাগই ছিল নষ্ট, ভাঙ্গাচোরা এবং ব্যবহার অনুপযোগী। এমনকি যেগুলো জাতীয় সড়ক বলা হতো সেগুলো ছিল সরু ও পুরনো, ঠিক যেমন এই রাস্তা যা বোবো দেউলাসো শহরে অবস্থিত। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কতটা সরু এই রাস্তা, তবুও এটাকে জাতীয় সড়ক বলা হতো। এই কারণেই এখন এটিকে সম্প্রসারণ করা হচ্ছে। 2022 সালে ত্রাউরে যে দেশটির উত্তরাধিকার হিসেবে পেয়েছিলেন তা ছিল দুর্নীতিতে পুরোপুরি গ্রাস করা একটি রাষ্ট্র, দরিদ্র, অনুন্নত এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে উপনিবেশিক চিন্তাধারার উপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি বিপ্লবের অধ্যায়ন আসবে কোথার থেকে? ত্রাউরে একের পর এক বিস্ফোরক বৈঠক করেন ফোর্সেস ভাইভস দে লা নেশনের সঙ্গে, অর্থাৎ দেশের প্রথাগত প্রধান, শ্রমিক ইউনিয়ন, ধর্মীয় নেতা ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে। এই বৈঠকগুলোতে তিনি একটি ঐতিহাসিক প্রশ্ন ছুড়ে দেন, আমাদের সোনা কেন দেশ ছেড়ে যায়, কিন্তু আমাদের রাস্তা কেন পাকা হয় না? তিনি তাদের ডাকেননি শুধু শোনার জন্য, তিনি ডাকেন অবদান রাখার জন্য। সরকার খনিজ আইন পুনর্বিবেচনা করে বিদেশি খনন কোম্পানিগুলোর কাছ থেকে বেশি রাজস্ব দাবি করে এবং চালু করে এপিইসি, একটি সংস্থা যেখানে নাগরিকরা শেয়ার কিনে সরাসরি নিজেদের কারখানা ও রাস্তা নির্মাণে বিনিয়োগ করতে পারে। কিন্তু প্রকৃত মোড় আসে তখনই যখন ত্রাউরে অবকাঠামো নির্মাণের বাস্তব খরচ বিশ্লেষণ করেন। তিনি প্রয়োগ করেন একেবারে মৌলিক চিন্তাধারা, ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। তিনি বুঝতে পারেন অধিকাংশ অর্থ চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে, বিশেষ করে বেসরকারি নির্মাণ কোম্পানিগুলোর লাভের মার্জিনে। তাই তিনি তাদের বাদ দিয়ে দেন। রাষ্ট্র নিজেই হয়ে ওঠে এক নির্মাণ কোম্পানি। তিনি একেবারে বেসিকে ফিরে যান এবং নিজেকে প্রশ্ন করেন, অন্য কাউকে টাকা দিয়ে রাস্তা বানানোর বদলে যদি আমরা নিজেরাই উপকরণ জোগাড় করি এবং নিজেরাই রাস্তা বানাই তাহলে আসলে কি কি লাগবে? এই হিসেব কষে তিনি দেখেন এটা শুধু সম্ভবই নয়, বরং এটি পুরো ব্যবস্থাকেই বদলে দিতে পারে। তিনি প্রতিশ্রুতি দেন দেশের উন্নয়ন সংকট উল্টে দেবেন, আর তার কেন্দ্রে থাকবে অবকাঠামো। এরপর ত্রাউরে ঘোষণা করেন এক নজিরবিহীন লক্ষ্য, প্রতি বছর প্রায় 5000 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ। এই লক্ষ্য শুধু রেকর্ড ভাঙেনি, এটি রেকর্ডকে শত গুণে চূর্ণ করেছে। কেন? কারণ 1960 থেকে 2022 সাল পর্যন্ত বুর্কিনা ফাসো মোট পাকা রাস্তা বানিয়েছিল মাত্র 3000 কিলোমিটার। মানে কয়েক দশক ধরে দেশটি বছরে গড়ে মাত্র 56 কিলোমিটার পাকা রাস্তা বানিয়েছে। অথচ ত্রাউরে লক্ষ্য করলেন প্রতি বছর 5000 কিলোমিটার। এটা ঠিক 100 গুণ বেশি। শুনতে পাগলামির মতো লাগতে পারে, কিন্তু এগুলো শুধু কথা নয়, কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 2024 সালে বিশ্ব ত্রাউরের নীতিকে বাস্তবে কাজ করতে দেখেছে। এক বিশাল জাতীয় অনুষ্ঠান, ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে এমনই এক বহর যন্ত্রপাতির চাবি তুলে দেন যা প্রত্যক্ষ করা সবাইকে স্তব্ধ করে দেয়। এখানে কথা হচ্ছে 900টিরও বেশি ভারী প্রকৌশল যন্ত্রের, বুলডোজার, গ্রেডার,
এক্সকাভেটর, কম্প্যাক্টর, লো বেড ট্রাক সব কিছু। এখন প্রশ্ন, এই যন্ত্রগুলো এলো কোথা থেকে? পশ্চিমা দেশগুলো যখন বিক্রি করতে দ্বিধা করছিল, বিশেষ করে সামরিক কাজে ব্যবহারযোগ্য যন্ত্র, কারণ এটি ছিল একটি অভ্যুত্থানের পরের সরকার, তখন বুর্কিনা ফাসো দৃষ্টি ফেরায় পূর্ব দিকে। বেশিরভাগ দৃশ্যমান ব্র্যান্ড ছিল চীনের শীর্ষস্থানীয় ভারী শিল্প নির্মাতা। কিন্তু এখানেই মোচড়। ত্রাউরে জোর দিয়ে বলেন, এগুলো কোনো সাহায্য নয়, এগুলো বেজিংয়ের উপহার নয়, এগুলো কেনা হয়েছে বুর্কিনা ফাসোর নিজস্ব রাষ্ট্রীয় অর্থ দিয়ে। তিনি এই পুরো বহরটি সরাসরি হস্তান্তর করেন ব্রিগেড ন্যাশনাল দে ট্রাভেক্স এবং জেনি মিলিটারি। তিনি এই পুরো বিষয়টি সরাসরি হস্তান্তর করেন সামরিক প্রকৌশল বাহিনীর হাতে। এর পিছনে যুক্তি ছিল নির্মম কিন্তু বুদ্ধিদীপ্ত। একজন সৈন্য যখন রাস্তা বানায়, সে কোনো লাভের মার্জিন নেয় না, আর একজন সৈন্য যখন রাস্তা বানায়, নিরাপত্তাহীনতার কারণে সে কাজ বন্ধ করে না, বরং তারাই নিরাপত্তা। এই ফুটেজে আপনি দেখতে পাবেন সৈন্যরা সিমেন্ট নামাচ্ছে পেভমেন্ট তৈরির জন্য, আর এখানে বুর্কিনা ফাসোর সৈন্যরা নিজের হাতে রাস্তার পেভমেন্ট বানাচ্ছে। যেহেতু ত্রাউরে IMF এবং বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাখ্যান করেছিলেন, তাই স্পষ্ট ছিল এই সব কিছু সম্ভব হতো না যদি তিনি সরাসরি বুর্কিনাবি জনগণের সক্রিয় না করতেন। এবং পুরো পরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটি নতুন উদ্যোগ, যেটা হলো ফ্যাসো ম্যাবো। এখন দেখা যাক ফ্যাসো ম্যাবো আসলে কিভাবে কাজ করে। বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে একটি পাড়ায় রাস্তা পাকা করানোর বদলে এই উদ্যোগ সরাসরি স্থানীয় কমিউনিটিকে সক্রিয় করে, স্থানীয় সম্পদ ও স্বেচ্ছাসেবী ব্রিগেড ব্যবহার করে। এই নতুন মডেলের লক্ষ্য হল খরচ কমানো এবং অবকাঠামো নির্মাণকে আরও কার্যকর করা। বাস্তবে এর মানে কি? এর মানে হলো স্থানীয় গ্রেভেল, স্থানীয় সিমেন্ট, স্থানীয় অ্যাসফল্ট ব্যবহার করা। এই উপকরণগুলো সরবরাহ করে সরকার এবং সাধারণ নাগরিক ও বিভিন্ন সংগঠন। এর সঙ্গে যুক্ত হয় স্বেচ্ছাসেবকরা, নতুন নিয়োগ পাওয়ার যুবকরা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বিদেশি ঠিকাদারদের আউটসোর্স না করে বুর্কিনা ফাসো ব্যবহার করছে নিজেদের হাত, নিজেদের যন্ত্র এবং নিজেদের মানুষ। এর ফলাফল একটি নাটকীয়ভাবে সস্তা রাস্তা নির্মাণ প্রক্রিয়া। একটি নীতিগত প্রবন্ধে যেমন বলা হয়েছে, সরকার আসলে প্রতিটি বুর্কিনাবি নাগরিকের কাছ থেকে নিজ নিজ জায়গা থেকে যে অবদান আসছে সেটাকেই একত্রিত করছে। অন্য কথায়, আমাদের মতে এই ধরনের উদ্যোগকে সমর্থন করাই আমাদের দায়িত্ব, যেমন আমরা জনগণের কল্যাণে অন্যান্য উদ্যোগকেও সমর্থন করি। ফ্যাসো ম্যাবো মডেল শহর ও রাস্তা পুনর্গঠন করছে মানুষের দ্বারা, মানুষের জন্য, জাতীয় গর্ব ও কমিউনিটি শ্রমের শক্তিকে কাজে লাগিয়ে। আর যখন পশ্চিমা বিশ্ব একের পর এক অগণতান্ত্রিক রাষ্ট্র এই তকমা লাগাতে ব্যস্ত, তখন বুর্কিনা ফাসো সৃষ্টি করছে একেবারে নতুন কিছু। চলুন একে বলা যাক বিল্ডোক্রেসি, অর্থাৎ একটি ব্যবস্থা যেখানে নির্মাণ করাটাই জাতীয় পরিচয়ের সর্বোচ্চ প্রকাশ। এটি সম্ভবত বুর্কিনা ফাসোর ইতিহাসে সবচেয়ে উদ্ভাবনী জনপ্রশাসনিক মডেল। আপনার কি মনে আছে সেই 80 কোঠার বৃদ্ধা নারী যিনি 2টি বস্তা সিমেন্ট দান করেছিলেন? তিনি একা নন। এখানে আরেকজন মাকে দেখুন, তিনি নিজের পকেট থেকে 30 বস্তা সিমেন্ট এনে দিচ্ছেন। তিনি বলেন, দেশ গড়ার কাজে আমরা আমাদের সামান্য অবদান রেখেছি, 30 বস্তা সিমেন্ট। এরপর তিনি বলেন, আমি কেন্দ্রীয় অঞ্চলের সব সংগঠন ও নাগরিক সমাজকে আহ্বান জানাই, আপনারাও এগিয়ে আসুন। শুধু নারীরাই নয়, ছাত্র, স্বেচ্ছাসেবক এবং সাধারণ নাগরিকরা সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই আধুনিক রাস্তা তৈরি করছে। এবং ডজনের পর ডজন সামরিক প্রকৌশলী এবং সরকারি কর্মচারী প্রশিক্ষণের ভূমিকা পালন করছেন। কৃষক, ছাত্র, যুবকদের শেখাচ্ছেন কিভাবে অ্যাসফল্ট বিছাতে হয় এবং ফুটপাত বসাতে হয়। রাষ্ট্রপতি নিজেই, যিনি কৃষকদের সঙ্গে টমেটোর খেতে নেমে পড়েন, যারা বিদেশি সাহায্যের অপেক্ষা না করে নিজেদের রাস্তা নিজেরাই বানাচ্ছে। এটি এক নতুন জাতীয় মানসিকতা। এটি শুধু নির্মাণ নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটি জনগণকে একটি স্পষ্ট বার্তা দেয়, কেউ এসে তোমাকে বাঁচাবে না, নিজের ফুটপাত নিজেকেই বানাতে হবে। এবং এখন ঠিক এখানেই, এই মুহূর্তে লুকিয়ে আছে সেই আসল গোপন রহস্য, যার কারণে ইব্রাহিম ত্রাউরে এত অল্প সময়ের মধ্যে বুর্কিনা ফাসোতে এত বিপুল পরিমাণ রাস্তা নির্মাণ করতে সক্ষম হয়েছেন। এখানে পূর্ণ মেয়াদের একটিও সরকার সম্পূর্ণ হয়নি।
ফ্যাশোমেবো এর দাবি অনুযায়ী স্থানীয় উপকরণ ব্যবহার এবং অবৈতনিক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মডেলটি প্রচলিত চুক্তিভিত্তিক নির্মাণের তুলনায় খরচকে নাটকীয়ভাবে কমিয়ে আনে। সরকার এখানে বিস্তারিত খরচ তুলনামূলক হিসাবে প্রকাশ করেনি, কিন্তু পর্যবেক্ষকরা বলছেন আফ্রিকায় চীনা কোম্পানির তৈরি খরচ রাস্তা প্রতি কিলোমিটারে প্রায় 20 থেকে 30 লক্ষ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে বুর্কিনা ফাসোর এই মডেল এই খরচ অর্ধেকেরও বেশি কমিয়ে দিতে পারে। একজন রাস্তা নির্মাণ বিশেষজ্ঞ বলেছেন, স্থানীয় গ্রেভেল এবং কমিউনিটি ক্রু ব্যবহার করলে বিদেশি দরপত্রের তুলনায় খরচ 60 থেকে 80% কমে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পগুলোর অর্থায়ন হচ্ছে মূলত জাতীয় কোষাগার এবং দেশপ্রেমমূলক নাগরিকের অবদান থেকে, বৈদেশিক ঋণ থেকে নয়। সংক্ষেপে বললে বুর্কিনা ফাসো তার রাস্তার অধিকাংশ খরচ নিজেই বহন করছে। এখন ন্যায্যতার খাতিরে একটি কথা বলা প্রয়োজন। কিছু বড় পুরনো প্রকল্প এখানে বিদেশি ঋণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উদাহরণস্বরূপ RN23 হাইওয়ে সৌদি অর্থায়ন নির্মিত হচ্ছে এবং নতুন ওয়াগাডুগু হাইওয়ে চীন ঋণের সহায়তায় এগোচ্ছে। কিন্তু নির্মাণের আসল প্রাণ, প্রতিদিনের কাজ, পেমেন্ট বসানো, প্রশিক্ষণ, মানুষকে সক্রিয় করা, এই সব কিছুই হচ্ছে দেশের ভিতরে বুর্কিনাবি হাত দিয়ে, বুর্কিনাবি উপকরণ দিয়ে। ত্রাউরে জোর দিয়ে বলেন, এই ব্যবস্থায় তৈরি হওয়া প্রতিটি কিলোমিটার রাস্তা দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে এবং টাকা দেশের ভিতরেই ঘোরে। আর ফলাফল সেগুলো উপেক্ষা করা কঠিন। প্রাথমিক প্রমাণ দেখাচ্ছে নির্মাণের গতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। শুধু ওয়াগাডুগু পাইলট প্রকল্পেই 1 বছরে কম সময়ে প্রায় 9 কিলোমিটার নতুন শহরে রাস্তা পাকা হয়েছে। একই সঙ্গে 2023 সালেই RN23 সহ 100 কিলোমিটারেরও বেশি মহাসড়ক প্রকল্প চালু ছিল। এখন এটাকে তুলনা করুন, আগের সরকারগুলো 6 বছরে মোটামুটি 1000 কিলোমিটার রাস্তা বানাতে পেরেছিল, মানে বছরে গড়ে মাত্র 170 কিলোমিটার। আর এখন বুর্কিনা ফাসো দাবি করছে যে কোনো মুহূর্তে শত শত কিলোমিটার রাস্তার কাজ একসঙ্গেই চলমান। একটি বিষয় একেবারে পরিষ্কার, গতি সম্পূর্ণ বদলে গেছে। যা আগে দশক লেগে যেত, এখন তা করা হচ্ছে যুদ্ধকালীন পুনর্গঠনের তাড়নায়। কিন্তু বিষয়টি শুধু সংখ্যায় নয়, এটা কৌশলের ব্যাপার। বুর্কিনা ফাসোর মডেল একত্র করেছে সামরিক শৃঙ্খলা, নাগরিক স্বেচ্ছাশ্রম এবং নিজের কর্ম। অনেক দিক থেকে এটি স্মরণ করিয়ে দেয় সোভিয়েত বা এশীয় উন্নয়ন রাষ্ট্রগুলোর বৃহৎ জনসম্পৃক্ত অভিযানের কথা, কিন্তু এখানে সেটিকে আধুনিক আফ্রিকান বাস্তবতায় মানিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যন্ত্র চালাতে, পেমেন্ট বানাতে, প্রকৌশলীদের সহায়তা করতে। সামরিক প্রশিক্ষণ ও সরকারি কর্মচারীরা কৃষক, ছাত্র ও যুবকদের রাস্তা নির্মাণে দক্ষ করে তুলেছেন। এর প্রভাব জাতীয় মনোবলে অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ নিজের চোখেই দেখছে, যেখানে আগে কিছুই ছিল না সেখানে রাস্তা গড়ে উঠছে। যদি এই উদ্যোগ সফল হয়, যদি বুর্কিনা ফাসো নিজেদের সোনা, নিজেদের সেনাবাহিনী, নিজেদের জনগণ ব্যবহার করে মানসম্মত অবকাঠামো তৈরি করতে পারে, তাহলে এটি আফ্রিকার পশ্চিমা উন্নয়ন মডেলের ভিত্তিকে কাঁপিয়ে দেবে। এটি প্রমাণ করবে যাকে আমরা এতদিন দরিদ্র বলে এসেছি তা হয়তো আসলে অন্য কিছু। সার্বভৌমত্বের অভাব এবং অন্য দেশগুলো লক্ষ্য রাখছে। মালি ও নাইজার সাহেল রাষ্ট্রজোট এর অন্য 2 সদস্য খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এই ফ্যাশোমেবো। যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে পুরো সাহেল অঞ্চলে বিদেশি ঠিকাদারদের জায়গায় সামরিক প্রকৌশল বাহিনী কাজ করতে শুরু করতে পারে। আফ্রিকার জন্য বুর্কিনা ফাসোর বার্তাটি স্পষ্ট, তোমরা নিজেদের হাইওয়ে নিজেরাই বানাতে পারো, তোমরা দ্রুত করতে পারো, তোমরা কম খরচেই করতে পারো এবং তোমাদের কারো অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। আজ অনেক প্যান আফ্রিকান বিশ্লেষক বলেছেন, ফ্যাশোমেবো প্রমাণ করে দিয়েছে আত্মনির্ভরতা কোনো স্বপ্ন নয়, এটি একটি বাস্তব নকশা। আর আপনি যদি আফ্রিকায় চালু হওয়া সবচেয়ে বিতর্কিত প্রকল্পগুলোর একটি দেখতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেখানো ভিডিওটিকে ক্লিক করুন। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি জানি আপনার ভালো লাগবে। আবার দেখা হবে।